নমস্কার সবাইকে। তো চলো আজকে একটু নিজের কথা বলা যাক। আর আমার এই এত দূরের জার্নিটায় যে মানুষ দুটো আমার পাশে সর্বক্ষণ বটগাছের ছায়ার মতো ছিল তাদের কথাও বলা যাক। তো প্রথমেই বলে দিই, আজ আমি আমার জীবনের একটা পূর্ণ হওয়া, খুব বেশি করে চাওয়া, খুব একটা পূর্ণ হওয়ার ইচ্ছা যেটা ছিল আমার, পদ্মজা উপন্যাসটা নিজের হাতে একবার ছুঁয়ে দেখার, একবার স্পর্শ করে দেখার। তো সেই বইটা আমি অবশেষে স্পর্শ করতে পেরেছি। ভীষণ খুশি আমি সেই কারণে। তো জীবনে কিছু ইচ্ছা এমন থাকে যেগুলো হয়তো খুব সামান্য, খুব ছোট, কিন্তু তার প্রতি এক্সপেকটেশনটা এত লং, এতটাই বড় থাকে যে খুব অল্পতেই আমরা খুব ছোট ছোট জিনিস পেয়ে এতটাই হ্যাপি হয়ে যাই, সেটা বোধহয় ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো এই পদ্মজা ছুঁয়ে দেখার ইচ্ছাটাও আমার ঠিক অনেকখানি তেমনই ছিল। সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, শুধু তুই বন্ধু আমার থাক, কথাটা শুধু ইলমা বেহরুজের লেখা নয়। হ্যাঁ, এটা তার সৃষ্টি, তার জগৎ বিখ্যাত পংক্তি, তার জগৎ বিখ্যাত উক্তি, বহু মানুষের আবেগ। কিন্তু তার সাথে সাথে আমি বারংবার বলবো, আর বলছিও, লাইনটা আমার প্রতিটা হৃদয়ের কুঠিরে লেখা, লাইনটা আমার মনের প্রতিটা কোণায় লেখা, লাইনটা আমার প্রতিটা নিঃশ্বাসে লেখা। তো আজ আমি পদ্মজা বইটার সাথে কিছু ভিডিও ক্লিপ, কিছু ফটো, ভিডিও অলরেডি তুলতে পারিনি, কিছু ফটো আর কি, ফটোশ্যুট করার জন্যই আর কি রেডি হচ্ছিলাম। তো আমি আর কি আজ ইয়েলো কালারের ওই শাড়িটা পরবো উইথ আর রেড ব্লাউজ। তো দেখালাম আমি সেটা তোমাদেরকে। তো রেডি হচ্ছিলাম আমি কিভাবে রেডি হই সেটা তো কম বেশি আগেও বলেছি। আমি মেকআপ খুব একটা পারি না, তাও যা যা করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলেছি আজ একটু নিজের কথা বলা যাক, আর যে মানুষ দুটো আমায় এত দূর পর্যন্ত আসতে সাহায্য করেছে তাদের কথা বলা যাক। তো সেই মানুষ দুটো আর কেউ নয়, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো পার্সন, আমার মা আর আমার বাবা। তো আমি তাদের প্রথম সন্তান। খুব যত্নে, খুব প্যাম্পারে ছোটো থেকে আমি বড় হয়েছি। জীবনে কোনো কিছু বলতে হয়নি বা চাইতে হয়নি, তার আগেই পেয়ে গেছি। দোকানে হাজার মানুষের ভিড়ে বাবা কোলে নিয়ে এক হাতে আমায় আর এক হাতে খাতায় বিল লিখেছে। কথাগুলো যখন এত বড় হয়ে গেছে এখনও বলে, তখন মনে হয় যে বড্ড যত্নেই তারা আমাকে মানুষ করেছে। আমি তাদের বড্ড যত্নের একটা ফুল যাকে বলে। তো কি বলবো, ভিডিওটা করতে করতে আজকে আমি কিছু ভাষা থেমে যায়, কিছু ভাষা প্রকাশ করা যায় না, এরকম কিছু অনুভূতি। তো নিজের সম্পর্কে কিছু বলার আগে আমার যে দুটো মানুষকে নিয়ে বলতে হবে সেই দুটো মানুষকে নিয়ে কথা বলতে গেলেই বারংবার আমি থমকে যাই, আমার চোখের কোণে জল আসে। তো যেটা বলছিলাম, এই কথাগুলো যখন আজও বাবা বলে তখন আমি মনে করি যে না, কতটা স্ট্রাগল করেছে। আমার লাইফে সেভাবে স্ট্রাগল করতে হয়নি, কিন্তু আমার মা এবং বাবা দুজনেই আজ যে পজিশনে দাঁড়িয়ে আছে, অনেকখানি স্ট্রাগল করার পর আজকের এই পজিশনে তারা আসতে পেরেছে, এত মানুষের ভালোবাসা পেয়েছে। এহেন কোনো মানুষ নেই আমাদের এখানকার, বা কেউ বলতে পারবে যে ওই মানুষ দুটো খারাপ বিহেভিয়ার করে, ব্যবহার করে, বা কেউ বলতে পারবে যে ওই মানুষ দুটো খারাপ, ওদের উদ্দেশ্য ভালো নয়, বা ওদের ব্যবহার ভালো নয়, বা ওরা মানুষের সাথে ভালো আচরণ করে না, বা কিছু কেউ কোনোদিন বলতে পারবে না। এইটুকু তৈরি করা, এইটুকু ইমেজ বানানো মানে বড্ড বোধহয় কঠিন। পিছনে সমালোচনা তো অনেকেই করবে, তাই না? আর সামনে প্রশংসা তো মিষ্টি মুখে তারাও অনেকেই করবে, কিন্তু তারপরেও এত মানুষের ভালোবাসা, এত মানুষের শুভকামনা পাওয়াটাও জীবনে কম কিছু অ্যাচিভমেন্ট নয়, আমি যেটা মনে করি। তো প্রথমেই বলেছি আমি তাদের প্রথম সন্তান, খুব যত্নে গড়ে তোলা একটা ফুল। তো ছোটো থেকে কোনো কিছুর অভাব আমি বুঝতে পারিনি, আমাকে বুঝতে দেওয়া হয়নি। তারা নিজেরা কষ্টে থাকলেও কোনো দিন আমাকে কষ্ট ফিল পেতে দেয়নি বা সেরকম ফিল করায়নি। জীবনে স্ট্রাগল কি আমি কখনো বুঝিনি।
এইভাবে আমার বেড়ে ওঠা। কিন্তু হ্যাঁ, লড়াইটা জীবনে আমার একটু অন্য রকমই ছিল। ভাবিনি কখনো এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে থাকবো বা এরকম লড়াই করতে হবে। আর স্ট্রাগল মানে তো আমি যেটা বুঝি এখন সবাই করে, কারোর আর্থিক প্রবলেম থাকে, কেউ বা টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচা চালায়। তো আমার এই রকম সিচুয়েশনে কোনো দিন পড়তে হয়নি, তো আমি সেটা প্রথম দিকেই বললাম। আর আমি স্ট্রাগল এটাকেই বলি স্ট্রাগল। তো মেন্টালি প্রিপারেশনের দিক দিয়েও সবসময় যদি কখনো এক্সামের রেজাল্ট খারাপ হয়, আমার বাপি একটা কথাই বলে, একবার না পারিলে দেখো শতবার। জীবনে পারি না বলে কোনো কথা হয় না। আজও যদি মাল ভাঁজ করার সময় তো শাড়ির যে বাঁধা হয় যে দড়িটা, ওই দড়িটাতে যদি 4টের বেশি 8টা গিঁট পড়ে যায়, 4টের বেশি 8টাই গিঁট পড়ে যায়, তখন সেই গিঁটটা আমি চেষ্টা করি খোলার, যখন পারি না খুলতে, তখন বলি যে দড়িটা কেটে দেওয়া হোক, দিয়ে আবার নতুন লাগানো হোক। আমার বাপি বলে, না আমার কাছে দে, আমি খোলার চেষ্টা করছি। আর হ্যাঁ, আলটিমেটলি এইটুকু কনফিডেন্স নিয়েও অনায়াসে দড়িটা খুলে ফেলে। হ্যাঁ, সেই 8টা গিঁট বাঁধা দড়িটাই খুলে ফেলে। আর তারপরে বলে যে একবার না পারিলে দেখো শতবার। জীবনে পারবো না বা পারি না বলে কোনো কথা হয় না। তো হ্যাঁ, এই রকম মানুষই আমার বাবা। ছোটো থেকে খুব প্যাম্পারে বড় হয়েছি আমি। আর জীবনে যা যা ইচ্ছা নিজেরা পূরণ করতে পারিনি, সেই ইচ্ছাগুলো কিছু খানিকটা আমার মধ্যে দিয়েই পূরণ করিয়েছে। যেমন গান শেখা। গান আমার বাবা খুব ভালো গান, মানে খুব ইচ্ছা ছিল শেখার, জীবনে শিখতে পারিনি, তো আমার মধ্যে দিয়ে সেই ইচ্ছাটা পূরণ করেছে গান শেখা। আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি, যেটা আমার বাবার খুব পছন্দের। তো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে আমার আর জীবনে যেন অন্য কিছুতে সেই শান্তিটা পাই না আমি, যেটা ওই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে পাই। তো আমার যখনই ছোটো থেকে এখনও পর্যন্ত জীবনে আঘাত, কষ্ট যাই পাই না কেন, আমি একবার হারমোনিয়াম নিয়ে গান করতে বসলে আমি সব কষ্ট ব্যথা ভুলে যাই। হ্যাঁ, দু চোখে মানে কি বলবো, নদীর মতো যাকে বলে, নদী তো আর সেরকমভাবে আমি বলতে পারবো না, তো দু চোখে ঝর্নার ধারার মতো অশ্রু পড়ে, কিন্তু গান আমি ঠিকই গেয়ে যাই। আর তারপরেই আমার মনটা হালকা হয়। তো গান আমি এতটাই ভালোবাসি, তো সেই দিক দিয়ে। আর দ্বিতীয়ত আমি শিখতে পারিনি, কিন্তু তারপরেও জেনেটিক জিনিস যেটা বলে চলে এসেছে। আমার বাপি খুব ভালো আঁকতো, আঁকা শিখেও ছিল, আর দুর্দান্ত আঁকতো, আঁকার হাত ছিল। কিন্তু ওই যে বলে না, মানে যেটা কপালে থাকে না সেটা আর করার থাকবে না, তো সেই কারণে আর কন্টিনিউ করতে পারিনি। মানে খুব যা নাম করা আর কি আর্টিস্ট ছিল, সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আজকের আর নিজের সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে। তো সেদিক দিয়ে দাঁড়িয়ে আমিও ছোটো থেকে আঁকা খুব ভালোবাসি, যখনই ফ্রি পাই আঁকি। এবারে হ্যাঁ, শিখিনি জীবনে কোনো দিনও। অনেকে বলে তুই শিখেছিস, আমি বলি না, আমার বাবা ভালো আঁকতে পারতো, তাই আমার মধ্যে জেনেটিক জিনিসটা এসেছে। তো সেই রকম। তো যাই হোক, এই যেগুলো বলছিলাম, তো এইভাবেই কম বেশি আমার বেড়ে ওঠা, আমার ছোটোবেলা খুব একটা আমার ছোটো থেকে কখনো কষ্টে কাটেনি। কিন্তু হ্যাঁ, লড়াইটা অন্য জায়গায় ছিল, যে লড়াইয়ের উত্তর বোধহয় আজও আমি ঈশ্বরের কাছে চাই, যে কেন এমন হলো বা কেন এমন সিচুয়েশনে আমাকে পড়তে হলো। আমি পাইনি উত্তর, তবে হ্যাঁ, আমি সবসময় বলি, আমার প্রভু আমায় অনেকখানি ধৈর্য শক্তি দিয়ে বানিয়েছে, তাই আমি আরও ধৈর্য ধরবো। আর ঈশ্বরের মার শেষ মার, একটা কথা আমরা বোধহয় সবাই জানি, উপরওয়ালার মার শেষ মার যাকে বলে। তো আমি আশা করছি যে আমি যদি নিজে ঠিক থাকি, তাহলে উপরওয়ালার মারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আর সেই অপেক্ষায় বোধহয় আমার দিন গোনা। তো আগের থেকে নিজেকে অনেকখানি পরিবর্তন করেছি। আর ওই যে বললাম, স্ট্রাগল আমাকে করতে হয়নি, কিন্তু লড়াইটা এত তীব্র করতে হয়েছে যে বাবা মায়ের ভালোর জন্য, মানে যে বাবা মা আমার জন্য এত কিছু করেছে, বাবা মায়ের জন্য তাদের কষ্ট দেব না বলে নিজে অনেক কিছু ফেস করার পরেও কখনো প্রকাশ করিনি বা প্রকাশ করতে দিইনি, বা তারা জীবনে কষ্ট পাবে, তারা জীবনে আঘাত পাবে, সেই কারণের দিক দিয়ে প্রকাশ করতে দিইনি। তবে ওই যে বললাম, ঈশ্বরের মার শেষ মার, উপরওয়ালার বিচার থেকে কেউ মুক্তি পায় না। তো আমি সেই রকমই একটা বিচারের অপেক্ষা করছি। দীর্ঘ 9টা বছর কেটে গেছে,
তো আরও যাবে আমি জানি, কিন্তু বিচার তো একদিন ঠিকই হবে, তার হাত থেকে কেউ মুক্তি পাবে না। আর জানি না কবে বিচার হবে, কিন্তু আগের থেকে আমি অনেকখানি পরিবর্তন হয়েছি। তো আমি একটা কথাই এখন বলি যে বাঘিনী যেদিন শিকার ধরবে সেদিন কোনো বাবাও বাঁচাতে পারবে না। তো সেই কারণেই চুপ আছি, সহ্য করছি। তবে আগের থেকে অনেকখানি পরিবর্তন হয়েছি। এখন আমার দুটো চোখই যথেষ্ট আমার ক্ষতি চাওয়া বা আমার খারাপ করতে আসার মানুষদের শায়েস্তা করার জন্য। তারা বোধহয় সেই চোখেই থমকে দাঁড়াবে সেখানে, আর দ্বিতীয়বার আমার দিকে ঘুরে দেখবে না। তো যেটা বলছিলাম, পরিবর্তন তো আগের থেকে অনেকখানি হয়েছি। যেমন যেখানে নিজের গুরুত্ব কম বুঝেছি সেখান দিয়ে চুপচাপ বেরিয়ে এসেছি। কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো রকম মানুষকে বোঝায়নি বা অন্য কিছু। সেটা অ্যাজ আ ফ্রেন্ড সার্কেল আমি উদাহরণ দিলাম। তো আর হ্যাঁ, আরেকটা জিনিস, জীবনে আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে সবচেয়ে কঠিন কাজ আমার কাছে কী, তো আমি নির্বাক্যে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলে দেব, মানুষ চেনা জীবনে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ। কারণ তোমার বয়স যাই হোক না কেন, সে তুমি হও 20 বছরের একটা মেয়ে, সে তুমি হও 40 বছরের একটা মেয়ে, বা সে তুমি হও 60 বছরের একটা বৃদ্ধা, কিছু হোক, মানে তুমি জীবনে মানুষ চিনতে পারবে না। ঠিক কোন সময় দাঁড়িয়ে তুমি মানুষ চিনবে তুমি ভাবতেও পারবে না কোনো দিন। তো ঠিক সেই রকমের দিক দিয়ে আমি সচরাচর এখন আর কাউকে বিশ্বাস করি না, আর বিশ্বাস করতে পারবও না কখনো। তো সেই দিক দিয়ে বললাম। আর যেই মানুষই একটু বেশি আলগা ভালোবাসা বা ওই সহজ বাংলা ভাষায় যাকে বলে আলগা পীড়িত দেখাতে আসে, তো তৎক্ষণাৎই আমি সেখান থেকেই সরে আসাই শ্রেয় বলে মনে করি। তো এই ক্ষেত্রেই আমিও সেই কথাটাই বলবো। তো পিছনে সমালোচনা এখন আমার অনেক মানুষই করে। আজকে যে মানুষটাকে তোমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ, এমন একটা দিন ছিল যে সে ভালো করে কথা বলতে পারতো না। আমি ছোট থেকেই বড্ড চুপচাপ, বাবা মায়ের বড্ড বাধ্য সন্তান। তো সেই দিক দিয়ে আমার বাবা সবসময় একটা কথা বলে যে বড় করে দেওয়ার দায়িত্বটা আমাদের, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে ওঠার দায়িত্বটা তোমাদের। আর আমি আমার বাবা মায়ের শিক্ষায় মানুষ হয়েছি, তাই জীবনে এখন হোক বা 5 বছর পর বা ফিউচারে আমি এইটুকু চোখ বন্ধ করে বলতে পারবো যে কেউ কোনো দিন আঙুল উঁচিয়ে আমার দিকে খারাপ কথা বলতে পারবে না। মানে এই শিক্ষাটা তারা আমাকে দিয়েছে। আর সবসময় আমার বাবা একটা কথা বলে যে জীবনে অন্যায় করে যে অন্যায় সহে যে দুজনেই সমান অপরাধী, তাই জীবনে অন্যায় সয়ে কোথাও চুপ করে থাকবি না। যখনই বুঝবি নিজের সাথে অন্যায় হচ্ছে তখনই প্রতিবাদ করবি বা নিজের ভালোর জন্য, নিজের মন ভালো রাখার জন্য সেই স্থান ত্যাগ করবি। তো সবসময় আমি সেইটাই বলি। আর আজকের এই যে ক্যামেরার সামনে যে মানুষটা তোমাদের সামনে ভিডিও করছে বা এই কথা বলছে, এত ভয়েস ওভার দিচ্ছে, প্রত্যেকটা ভিডিও শুরুতে হ্যালো এভরিওয়ান অর নমস্কার এই হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করায়, আমি প্রিয়দর্শিনী, তোমরা সবাই কেমন আছো, এই সব আমি বলতে পারতাম না। এমন একটা সময় ছিল যখন আমি খুব একটা ভালো করে কথা বলতে পারতাম না। আমি বড্ড চুপচাপ, ছোট থেকে ভীষণ চুপচাপ। আমি খুব একটা কথা বলি না কারোর সাথে। আর তবে হ্যাঁ, একটা জিনিস, যার সাথে একবার বন্ডিং তৈরি হয়ে যায়, যার সাথে একবার কথা বলি, সেই মানুষটাই জানে, আমার খুব ক্লোজ ফ্রেন্ডরাই জানে। মানে আমি অটোমেটিক বকতেই থাকি। আমি তাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে আমি এত বকছি, তোরা রেগে যাস না বা তুই রেগে যাস না? তখন তাদের উত্তর একটাই থাকে যে না না, তুই, আমি কোনো কিছু রেগে যাই না। রেগে কেন যাবো? এতটা টাইম বা কে দেয়, এতটা বকবকি বা কে করে, তুই বল। তো এই রকম আমি আর কি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই বিশেষ করে কথা বলি। আর আমি অচেনা মানুষ বিশ্বাসই করি না সেখানে আর কথা বলা। তো টুকটাক নর্মাল যেখানেই দেখি কেউ একটু বেশি মানে আর কি আতিথেয়তা বলো বা বেশি একটু ক্লোজেস বা বেশি একটু কিছু করতে আসছে, তখনই আমি সেখান দিয়ে সাইড হয়ে যাই। তো আমার এগুলো পছন্দ নয়, সেই কারণেই যেটা বললাম। আর এই যে একটু আগেই বললাম, আগের আমি এখন আমি অনেক পরিবর্তন হয়েছি, শুধুমাত্র নিজের ভালো লাগা, নিজেকে ভালো রাখার জন্য পরিবর্তন হয়েছি। কেন কি দিন শেষে আমরা মানুষ, প্রত্যেকে রক্ত মাংসের তৈরি মানুষ, তাই আমাদের অধিকার আছে নিজেকে ভালোবাসার আর নিজেকে ভালো রাখার। তো দুটো কথা বোধহয় আমরা সবাই জানি, প্রচলিত শব্দ,
যে যে শুধু নিজেকে ভালোবাসে সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। আচ্ছা, আর এইটা আর সেকেন্ড কথা এটাও বোধহয় আমরা জানি যে সবাই আরেকটা কথা বলে, যদি তুমি জীবনে নিজেকে না ভালোবাসো তাহলে তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। দুটোই কিন্তু আমাদের লোকমুখেই প্রচলিত। তো আমি কোনটা বিশ্বাস করব কোনটা এ করবো জানি না, তবে আমি খুব এতদিন যেটা করতাম বাকি সবাইকে ভালো রাখার চেষ্টা করতাম। নিজের আমিটা কোথায় হারিয়ে গেছি এইটার মধ্যে দিয়ে আমি সেটা নিজেও জানি না, কিন্তু মাঝে মাঝে নিজেকে স্পেশাল ফিল করানো, নিজেকে একটু ভালো রাখা সেটা বোধহয় আমার কর্তব্য। আর অবশ্যই ক্যামেরার সামনে আমরা ঠিক ততখানি দেখাই যতখানি আমরা দেখাতে চাই। ক্যামেরার পিছনে বিহাইন্ড দ্য সিন আমি ভালো নেই বা আমার কষ্ট হয়, আমি রাতে ঘুমাতে পারি না, বা আমার তীব্রভাবে কোনো আঘাত বা কোনো ট্রমা থেকে আমার ভীষণ 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 মেন্টাল হ্যারাসমেন্ট হয়, এই কথাগুলো বোধহয় আমরা কেউই বলতে পারি না। দিন শেষে মেন কথা হলো আমি ভালো নেই কথাটা কেউই আমরা ওপেন ক্যামেরা বলতে পারি না। তো যেটা বলছিলাম, আচ্ছা, ক্যামেরার পিছনে যে মানুষ দুটো আমার সবচেয়ে বেশি হেল্প করে সেটা হলো আমার বাবা আর আমার মা।